আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদেরকে আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগতম জানাচ্ছি রানা টিচিং হোমের পক্ষ থেকে। আমি তোমাদের সকলের রানা ভাইয়া। সো আজকে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের আজকে আমরা অনুশীলনীর ৩ নম্বর অঙ্কটি সমাধান করে দিব। যারা যারা চতুর্থ অধ্যায়ের ১ নম্বর এবং ২ নম্বর অঙ্ক দেখো নাই তারা ডেসক্রিপশন বক্সে চলে যেতে পারো। আর যারা যারা দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের সৃজনশীলগুলো এখনও দেখোনি তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট যেটা রয়েছে সেটা চেক দিতে পারো। শিক্ষার্থীরা চলো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের ৩ নম্বর অঙ্কটিতে। সো ৩ নম্বর অঙ্কটিতে কি বলেছে, জনাব নাজিম উত্তরায় ২০১৭ সালে জানুয়ারি মাসে ক্যাসেল 3 স্টার নামে একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন। ফাইন। তো এরপর কি বলছে, তার রেস্টুরেন্টে কতিপয় লেনদেন নিম্নরূপ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি তৈজসপত্র ক্রয় করেছে ৮০,০০০ টাকা, সাজসজ্জা সামগ্রী ক্রয় করেছে ২০,০০০ টাকা, তারপর হচ্ছে প্রচারণা বাবদ ব্যয় করা হলো ৩,০০০ টাকা, মালামাল আনয়নের ভ্যান গাড়ি মেরামত ১,০০০ টাকা, রেস্টুরেন্টের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় হলো ২২,০০০ টাকা, নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসার ক্রয় করা হলো ৮,০০০ টাকা, কর্মচারীর বেতন প্রদান করা হলো ৯,০০০ টাকা, গ্রাহকদের সেবা প্রদান দ্বারা প্রাপ্তি হলো ২৫,০০০ টাকা, ভাড়া পরিশোধ ৫০,০০০ টাকা, আলমারি ক্রয় আছে ২৫,০০০ টাকা। এই ছিল আমাদের এইখানে যেই ধরনের লেনদেনগুলো তার ব্যবসা প্রতিষ্ঠান বলি বা রেস্টুরেন্টে হয়েছে সেই লেনদেনগুলোর উল্লেখ। এখন আমরা যে কাজটা করব, কতে বলা হয়েছে তোমরা একটু দেখো কতে কি বলা হয়েছে। বলছে যে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। সো তোমরা বেসিক জানো হোপফুলি মুনাফা জাতীয় আয় হচ্ছে যেটা তোমাদেরকে কি করবে, যেটা তোমাদেরকে দেখা যেতেছে যে স্বল্প মেয়াদি, ঠিক আছে, স্বল্প মেয়াদি আয় যেটা বা যেটা তোমাদেরকে অল্প সময় বা কম অ্যামাউন্টের টাকার মাধ্যমে সুবিধা প্রদান করবে। সো এইখানে আমরা একটু দেখি, এখানে আমরা দেখি মুনাফা জাতীয় আয়ের পরিমাণ। রেস্টুরেন্টের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায়। আমি যেহেতু রেস্টুরেন্ট খুলছি তাহলে আমি তো প্রতিনিয়তই বিল আদায় করব, তাই না? তাইলে এটা আমার মুনাফা জাতীয়, যেহেতু বারংবার ঘটতেছে লেনদেনটা, মুনাফা জাতীয় আয়। আর বিল আদায় করছি তাই এটা অবশ্যই আয়। গ্রাহকের সেবা বাবদ প্রাপ্তি, তো আমি রেস্টুরেন্ট খুলছি, গ্রাহকদেরকে আমি সার্ভিস দিব, সেখান থেকে আমি আয় করব, প্রতিনিয়ত আয় করব, প্রতিদিনই আয় করব। সো দ্যাটস ওয়াই এটাও কিন্তু আমাদের মুনাফা জাতীয় আয়ের মধ্যে পড়তেছে। সো আমরা এই দুইটা এন্ট্রি এখান থেকে খুঁজে বের করে আমরা লিখে দিয়েছি। তাহলে আমাদের ২২,০০০ এবং ২৫,০০০ মিলে হচ্ছে ৪৭,০০০। সো আমাদের প্রথমটার অ্যান্সার কিন্তু হয়ে গেল ৪৭,০০০। সো আশা করি তোমরা তুলতে পেরেছো, বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব খতে। খতে বলা হয়েছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। সো ব্যয় তো আমরা সবাই চিনি, যেটা দ্বারা আমাদের কি হয়ে যায়, টাকা চলে যায়। সো এই ধরনের কাজ এখানে কি কি ঘটছে দেখি। প্রচারণা বাবদ ব্যয় করছে মুনাফা জাতীয়, কারণ প্রচারণা বাবদ ব্যয় অনেক বিগ একটা অ্যামাউন্ট লাগে না, আবার হচ্ছে তোমার কি লাগে না, আবার তোমার এই প্রচারণা বাবদ ব্যয় তুমি একবার দিলে ১০ বছর তুমি সার্ভিস পাও না, এটাকে তোমার বারবার দিতে হয়, কয়েক মাস পর পর বা অল্প কিছু দিন পরপরও দিতে হতে পারে। সো প্রচারণা বাবদ ব্যয় হচ্ছে তোমার ৩,০০০ টাকা, ভ্যান গাড়ি মেরামত বাবদ ব্যয় হচ্ছে তোমার ১,০০০ টাকা। মনে রাখবা যে তোমার যদি কোনো যন্ত্রপাতি থাকে বা যে কোনো কিছু থাকে সেগুলো মেরামত যদি তুমি করতে চাও অবশ্যই সেটা মুনাফা জাতীয় ব্যয়। কিন্তু এখানে আমি একটু কনসেপ্টটা ক্লিয়ার করি, অনেক টিচার তোমাদেরকে পড়ায়, তো সেই ক্ষেত্রে একটু কনফিউশন যেখানে থাকে। মনে করো যে তোমার একটা সম্পদ আছে, তোমার একটা যন্ত্রপাতি আছে, সেটাই যদি তুমি নতুন কোনো কিছু সংযোজন করো, আমি আবার বলতেছি নতুন কোনো একটা পার্টস লাগাও, নতুন কোনো কিছু একটা সংযোজন করো, তাইলে সেটা মূলধন জাতীয় ব্যয়ে রূপান্তরিত হবে। কিন্তু বেসিক্যালি তুমি যদি কোনো যন্ত্রপাতি, কোনো ধরনের পুরাতন গাড়ি বা যে কোনো কিছু তুমি মেরামত করো সেটা অবশ্যই তোমার মুনাফা জাতীয় ব্যয়। এখন তুমি মনে করো গাড়ি মেরামত করাচ্ছ, তো গাড়ি কোনো কারণে সার্ভিসিং করাচ্ছ, এটা মুনাফা জাতীয় ব্যয়। কিন্তু গাড়ির মনে করো কোনো একটা পার্টস তুমি এনে লাগাইলা, এটা কিন্তু মূলধন জাতীয় ব্যয়। সো আমরা বুঝতে পারলাম যে ভ্যান গাড়ি মেরামত এটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয় ১,০০০ টাকা, আবার অ্যামাউন্টও দেখো কম টাকা। এবার বলছে কর্মচারী বেতন প্রদান, মাসে মাসেই দিবা বা তুমি দৈনিক ভিত্তিতে দিলে দৈনিক ভিত্তিতে দিবা। সো এটাও কিন্তু তোমার মুনাফা জাতীয় ব্যয়ের ভিতরে পড়ে। ভাড়া পরিশোধ তুমি করবা মাসে মাসেই করবা, এটাও তোমার মুনাফা জাতীয় ব্যয়ের ভিতরে পড়ে। সো বেসিক্যালি মুনাফা জাতীয় ব্যয়গুলো এই কয়টাই এই অঙ্কের ভিতর। সো এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে নিয়ে আসলাম এবং আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেল। সো আমরা কিন্তু করে ফেললাম যে আমাদের আসলে যে এন্ট্রিগুলো ছিল এখানে মুনাফা জাতীয় ব্যয়ের, সেগুলো কিন্তু আমরা এখানে করে ফেললাম। করে ফেলার পরে আমরা এগুলো সব যোগ করব, ৬৩,০০০ টাকা হচ্ছে আমাদের উত্তর। আশা করি ক এবং খ খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। লাস্ট আমরা গতে চলে যাব। গতে কি বলেছে একটু খেয়াল করো, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। মূলধন জাতীয় ব্যয় কোনগুলো, যেগুলো তোমাকে দীর্ঘমেয়াদী সুবিধা দিবে আর যেই লেনদেনগুলো তুমি বারবার ঘটাবা না,
সেটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, এটা তোমরা সবাই জানো। আর এখানে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বললে তোমাকে মনে রাখতে হবে মূলধন জাতীয় ব্যয় হচ্ছে তোমার যেই লেনদেনগুলো দ্বারা তোমার দীর্ঘমেয়াদী সম্পদ অর্জন হয় সেগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। যেহেতু একটা রেস্টুরেন্টের ব্যবসা, রেস্টুরেন্টে কিন্তু তৈজসপত্র একটা সম্পদ, তাই না? সে কিন্তু ব্যবসায় বারংবার তৈজসপত্র কিনবে না, একবার কিনবে, সেটা দীর্ঘ ইয়ার্স সে মনে করো লং মনে করো টাইম সে এটা ইউজ করবে, তারপর নষ্ট হলে আবার কিনবে বা মাঝে মাঝে তার কিনতে হইতে পারে। সো এইটা কিন্তু দেখো অবশ্যই তার ব্যবসায়ের কি, তার ব্যবসার হচ্ছে তোমার সম্পদ অর্জন, দীর্ঘমেয়াদী সম্পদ অর্জন, তাই এই তৈজসপত্র করাটা অবশ্যই মূলধনজাতীয় ব্যয়ের ভিতরে পড়বে। সাজসজ্জা সামগ্রী ক্রয় সেম, সে যদি ইন্টেরিয়র করায় অথবা সে যদি লাইটিংয়ের জন্য কিছু করায় অথবা যদি সে আসবাব করায়, যাই সে করুক তার এই রেস্টুরেন্টটাকে সাজানোর জন্য, এটা কিন্তু সে একবারই করতেছে। আবার অনেক বছর এটা সার্ভিস পাওয়ার পরে, নেওয়ার পরে দেখা গেছে যে সে কি করবে, সে অনেক বছর পর যখন মনে হলো না ডিজাইনটা একটু চেঞ্জ করি, সাজসজ্জার সরঞ্জামগুলো একটু চেঞ্জ করি, তখন সে করবে। তার মানে এটাও আমাকে লং টার্ম একটা সার্ভিস দিচ্ছে, তার মানে এটাও আমার একটা দীর্ঘমেয়াদী সম্পদ ক্রয়। সো এই 20,000 টাকাও কিন্তু আমার কি, 20,000 টাকাও আমার মূলধন জাতীয় ব্যয়ের ভিতরে পড়ে। প্রচারণা বাবদ ব্যয়, এটা তো আমরা অলরেডি নিচ্ছি মুনাফা জাতীয় ব্যয়। মালামাল আনয়নের জন্য ভ্যান গাড়ি মেরামত, এটাও আমরা মুনাফা জাতীয় ব্যয়ের ভিতরে নিচ্ছি। রেস্টুরেন্টের জন্মদিন অনুষ্ঠান বাবদ বিল আদায়, এটা আমরা মুনাফা জাতীয় আয়ের ভিতরে নিচ্ছি। এইখানে আমি গত একটা অঙ্ক মানে এন্ট্রি বুঝাইছিলাম, নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসার ক্রয়, নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসার ক্রয় 8,000 টাকা। এইটা ভাই বেসিক্যালি আমি তোমাদের বলেই দিছি যে যদি তোমার নতুন কোনো কিছু তুমি তোমার আগের সম্পদের সাথে অ্যাড করো, তোমার যন্ত্রপাতির সাথে অ্যাড করো, সেটা মূলধন জাতীয় ব্যয়। আমি তোমাদের ওই কনসেপ্টটা ক্ষয়ের যে ডিসকাশন আছে সেখানে আলোচনা করে দিচ্ছি। সো নতুন রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসার ক্রয়, নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসার ক্রয়, এটা অবশ্যই 8,000 টাকা তোমার মূলধন জাতীয় ব্যয়ের ভিতরে আসবে। কর্মচারী বেতন প্রদান মুনাফা জাতীয় ব্যয়, গ্রাহকদের সেবা প্রাপ্তি পাইছি, এটা মুনাফা জাতীয় আয়, ভাড়া পরিশোধ করা হয়েছে মুনাফা জাতীয় ব্যয়। আলমারি ক্রয় 25,000 টাকা, আলমারি একটা সম্পদ, এই সম্পদ আমরা ক্রয় করছি। আমি আবার বলতেছি যে সম্পদ অর্জনের জন্য যা ব্যয় করবা সব তোমার মূলধন জাতীয় ব্যয়। সো আলমারি ক্রয় হচ্ছে 25,000 টাকা। এন্ট্রি কিন্তু 4টা পেয়ে গেলাম, 4 নম্বর। সো এই অধ্যায়টা অনেকে ভয় পায়, আসলে ভয়ের কিছু না, তুমি যদি বেসিকটা ভালোভাবে পাও তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি তোমার এই চ্যাপ্টারটা সহজ হয়ে যাবে। সো 1,33,000 টাকা যোগফল হয়েছে, নিচে ক্লোজ করে দিবা। সো আশা করি তোমরা 3 নম্বর সৃজনশীলটা বুঝতে পারছো এবং কমেন্ট করে জানাবা কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর যদি খারাপ লাগে, যদি কিছু চেঞ্জ করা লাগে আর একটু ভালোভাবে বোঝানো লাগে, সেটাও কমেন্ট করে জানাবা।